শুরু হচ্ছে আরো একটা ফাটাফাটি পাহাড়িয়া গল্পের সিরিজ। ইস্ট সিকিমকে আবার ছুঁয়ে দেখার গল্প, একদম নতুন ভাবে চেনার গল্প, তোমাদেরকে চেনানোর গল্প। সিল্ক রুটের এই রূপ তোমরা আগে দেখোনি। আজকের প্রথম পর্বে তোমাদের সাথে ঘুরবো দারাগাঁও আর জুলুক। সন্ধান দেব দুটো ফাটাফাটি বাজেট ফ্রেন্ডলি আস্তানার। সার্ভিস কেমন, লোকেশন কেমন, খরচ কিভাবে আসবে, আশেপাশে কি কি দেখবে, থাকছে সমস্ত রকম সুলুক সন্ধান। বিশেষ করে যারা ওয়াইল্ড লাইফ প্রেমী, এই সিরিজটা তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে। মোট কথা, সিল্ক রুটের একটা অন্য আঙ্গিক দেখতে পাবে এই গোটা সফর জুড়ে। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। বাবা টাটা টাটা, মা এলাম, টাটা। ঘড়ি বলছে 5:12, বাড়ি থেকে 5:11 মধ্যে বেরোনোর কথা, বেরিয়ে পড়েছি। সবাইকে শুভ নববর্ষ। আজ নববর্ষ, আর নববর্ষের দিন আবার একটা নতুন জার্নি শুরু। আচ্ছা, এই জামাটা দিদি দিয়েছে। চলো যাওয়া যাক। শিয়ালদা থেকে ট্রেন 7:40 উত্তরবঙ্গ। সেখান থেকে কোথায় যাব এতক্ষণ তো বুঝে গেছো। এখন সিল্ক রুটের ভিডিও তো তোমরা নিশ্চয়ই অনেক দেখেছো। একটা ব্যাপার এখনই বলতে পারি, আমার দেখানো সিল্ক রুট একদম অন্য স্বাদের হতে চলেছে। কতটা সেটা সময় বলুক। আপাতত চলো সোনারপুর স্টেশন যাই, ট্রেন ধরি, তারপর সোজা শিয়ালদা। সোনারপুর লোকালে উঠে বসেছি। তবে এই ট্রিপে আমি এবার একা যাচ্ছি না, আমার আরেক ভাই যাচ্ছে, যাকে এখনো তোমরা চেনো না, কারণ এই প্রথম আমার সাথে যাচ্ছে। এই যে জয়দেব, খুব ভালো খেলে ছেলেটা, এবং আমরা খেলার মাঠের সঙ্গী, তাই তো? একদম। চলো এবার ঘোড়ার সঙ্গী হবো। মেঘ পিয়নের আগে তো মনে হয় শঙ্কদার সাথে ঠিক 6:05 সোনারপুর লোকাল ছেড়ে দিল। আহা, ফ্রেমটা দেখেছো? উপর দিয়ে মেট্রো যাচ্ছে আর নিচ দিয়ে লোকাল ট্রেন। ঘড়ি বলছে 6:40, আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এই যে 12 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। চলো ওঠা যাক। আমাদের সিটটা একটু দেখাই। কালকে সকাল অব্দি আরএসি ছিল, দুপুর নাগাদ কনফার্ম হয়েছে। তো দারুণ সিট পেয়েছি, 4950 A1, পার্সোনাল কুপ টাইপের। এদিকে ডান দিকে কিছু নেই, ডান দিকে ওয়াল, বাঁ দিকে শুধু আমার আর জয়দেবের সিট। এই কাকিমার সাথে আমরা যখন শিবাজিদার বাংলোতে গেছিলাম তখন দেখা হয়েছিল, আবার দেখা হচ্ছে। একটা ভালো গান শোনাও। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে টাটা টাটা। যেটা ভালো লাগে ওনার, সেটা হচ্ছে ওনার এনার্জিটা। আগের বারও দেখেছিলাম যেরকম এনার্জি, এবং উনি খুব আনন্দ করে কাজটা করেন, যেটুকু করেন ভালো, বেশ ভালো। এটা শেখার কিন্তু। ঘড়ি বলছে 7:44, উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে দিল। আমি জয়দেব কেউই খেয়ে আসিনি, তাই জোম্যাটো অর্ডার অন ট্রেনে বর্ধমান থেকে আমাদের ডিনার অর্ডার করেছি। ঘড়ি বলছে 9:34, আমরা ঢুকে গেলাম বর্ধমান স্টেশন। শঙ্খ বিশ্বাস, 49। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব আহামরি না হলেও ভালোই ছিল খাবার। এরপর বাইরের আলো আঁধারি দেখতে দেখতে আর তারপর বাড়িতে একটু কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। 6:40 আমরা নেমে পড়েছি আমাদের প্রাণের স্টেশন বড্ড আপন এনজেপিতে। উত্তরবঙ্গ এক্সপ্রেসের যাত্রীদের চাপে বেশ ব্যস্ত এখন স্টেশন চত্বর। এই যে আমাদের গাড়িও এসে গেছে। ঘড়ি বলছে 7:32, এনজেপি থেকে সিকিমের সিরিজ শুরু হলো। তবে আজই আমরা সিকিম যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। একটা টোটাল সার্কিট কভার করব।
সেটাও দেখতেই পাবে। আপাতত রাস্তায় কনসেন্ট্রেট করি। শহুরে কোলাহল ছাড়িয়ে সেবকের জঙ্গলের বুক চিরে এই যে পথ, এটা যে কি প্রাণবন্ত! পাহাড় ভ্রমণের এক্সাইটমেন্টটাই যেন অনেক গুণে বাড়িয়ে দেয়, তাই না? যাই হোক, এদিকে খিদেও পেয়েছে আমাদের। সেবকে চাসুম বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একবার ঢু মারব। আহা, সেবক খোলার এই যে ল্যান্ডস্কেপটা, এটা যে আমার কি প্রিয়। এই যে চাসুমে এসে গেছি আমরা। অর্ডার দিয়েছি চিকেন কর্ন স্যুপ, ডাবল ডিমের পোচ আর মোমো। সার্ভিস দেওয়ার জন্য অনেক স্টাফস রয়েছে, তাই ডেলিভারি টাইমও কম এবং ফুড কোয়ালিটিও ভালো। ওভারঅল রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও বেশ ভালো। ইনফ্যাক্ট বাইরের অ্যাম্বিয়েন্সটাও এই ফুলেদের সৌজন্যে দারুণ। উদর পূর্তি সেরে আবার পথে ফেরা। দেখতে দেখতে আমরা সেবক কালীবাড়ি, করোনেশন পেরিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছি। আচ্ছা, এবার বলি আমাদের আজকের গন্তব্য কিন্তু দারাগাঁও, কালিম্পংয়ের বুকে মিষ্টি একটা গ্রাম। গুগল বাবার মতে এনজেপি থেকে দূরত্ব 85 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টার একটু বেশি। বড় গাড়িতে খরচ পড়ে 4 থেকে 4,500 টাকা, আর ছোট গাড়িতে 3 থেকে 4,000 টাকা, সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে। আমার এই টোটাল সিল্ক রুট ট্রিপটার ব্যবস্থাপনায় রয়েছে স্প্রিংভেল, প্রায় 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একটা এজেন্সি। বিশেষ করে সিল্ক রুটের ওজি বলা হয় ওনাদের। জুলুখের বিখ্যাত হওয়ার পিছনে ওনাদের বিরাট এক ভূমিকা আছে। কেন, সেটা আরেকটু পরে বলবো। তাছাড়া ওনাদের সাথে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও তো দেখার। যাই হোক, চলো আপাতত এত কিছু না ভেবে একটু রাস্তায় কনসেন্ট্রেট করি। কালিম্পংয়ে ঢুকে পড়লাম আমরা। এখান থেকে আর মাত্র 31 কিলোমিটারের রাস্তা, সময় লাগার কথা 1 ঘন্টার একটু বেশি। কালিম্পং বাজার পেরিয়ে আলগাড়ার দিকে যাচ্ছি এখন আমরা। এই সোজা রাস্তাটা চলে গেছে পেডং এর দিকে, আর আমরা যাচ্ছি বাম দিকের রাস্তায়। আচ্ছা, তোমাদের সেই মুনসং ভিউ পয়েন্টে নিয়ে গিয়েছিলাম মনে আছে? সেই জলসা বাংলো, এই দারাগাঁওটা কিন্তু তার আশেপাশেই। প্রাকৃতিক প্রেক্ষাপটের পরিবর্তনটা খেয়াল করলে এক ধাক্কায় সবুজ যেন অনেকটা বেড়ে গেল না? চেনা রাস্তার বাঁকগুলো এক এক করে দেখা দিয়ে যাচ্ছে। আর একটু ধৈর্য ধরো, আমরা এসে গেছি প্রায়। ঘড়ি বলছে 12:02 আর আমরা চলে এসেছি এই যে বার্মেক রিট্রিট দারাগাঁও। এটা হচ্ছে স্প্রিংভেল রিসর্টসের মধ্যে ওদের একটা ইউনিট। চলো ভেতরে যাই, অ্যামেনিটিস কেমন, সার্ভিস কেমন, খাওয়া দাওয়া কেমন, সব দেখাবো। লোকেশনটা খুব ভালো, অনেক ক্লিয়ারলি এখান থেকে কিন্তু তিস্তা এবং কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে একসাথে দেখা যায়। এবং বাইরে থেকে দেখে ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু বেশ ভালো লাগছে হোমস্টেটা। এবার বাকিটুকু দেখা যাক। আচ্ছা, এখানে টোটাল 2 রকমের ক্যাটাগরি আছে রুম। এই যে আমরা যে রুমটায় আছি, এটা হচ্ছে 1300 টাকা পার ডে পার হেড, লজিং উইথ ফুড। একবার রুমটা দেখাই। এরকম 2টো ডাবল বেড আছে, যদিও 2জন রোগা রোগা মানুষের জন্য ঠিক আছে, 2জন ফুল গ্রোন একটু বাল্কি চেহারা হলে কিন্তু অসুবিধা হতে পারে। 3 জনের জন্য আরামসে 2টো যদি জুড়ে দেওয়া যায় আরও ভালো হবে। আচ্ছা, এদিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, এখানে লাগেজ র্যাক হিসেবে ইউজ করা যাবে, আবার কেউ চাইলে লাঞ্চ বা ডিনার এখানে করতে পারবে। এদিকে প্রসাধনের আয়না রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না, বেসিন, ঠিকঠাক একটা বাথরুমে যা যা থাকার দরকার সবই আছে। যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এই 2টো ভিউ উইন্ডো।
এটা ট্যারিফ 1300 টাকা, আর 1600 টাকার আরেকটা সেগমেন্ট রয়েছে যেটা উপরে, সেখানে এখন এই মুহূর্তে লোক রয়েছে তাই দেখাতে পাচ্ছি না। যদি কাল সকালে দেখানোর সুযোগ হয় অবশ্যই দেখাবো। আপাতত লাঞ্চ সারি, একটু ফ্রেশ হই, তারপর লোকাল সাইট সিংয়ে কি কি করা যায় সেগুলোও দেখাবো। আমাদের মেন ফোকাস এবার সিকিম, তাই এইটা একটা স্টপ গ্যাপ, জাস্ট ডাইরেক্ট সিকিমে যাওয়ার যে ধকলটা সেটা যাতে না হয়, তাই এইখানে এরকম একটা জায়গা, খুব সুন্দর নিরিবিলি জায়গা। এবার লাঞ্চের পালা। মেনুতে রয়েছে ধোঁয়া ওঠা সাদা ভাত, ডাল, বেগুনি, আলু চোখা, কোয়াশের তরকারি, ডিমের কারি, আচার, পাঁপড় আর স্যালাড। আন্তরিকতার খাবারের স্বাদ দুটোই খুব ভালো। বেশ কিছুক্ষণ হলো এই ব্যালকনিতে সময় কাটাচ্ছি, বারান্দাও বলা যায়। ভীষণ ভালো লাগছে। বার্মেক গ্রামে এই প্রথম থাকছি আমি। এর আগে এর উপর দিয়ে গেছি, জলসা বাংলো দেখেছি, আর একটা ভিউ পয়েন্ট আছে সেখানে গেছিলাম। খুব সুন্দর নিরিবিলি একটা গ্রাম। এখন 1:46, তাও পাখির ডাক শুনতে পাচ্ছি। মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে, তার আওয়াজ। আর যেটা কনস্ট্যান্ট রয়েছে সেটা হচ্ছে একটা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া। আজ এপ্রিলের 16 তারিখ, মেঘ রয়েছে প্রচন্ড, বলছে সিকিমে এখন স্নোফলও হচ্ছে, তো একটু হেজ আছে। না হলে অনেক ক্লিয়ার ডে এখান থেকে তিস্তা, রংলি ব্রিজ এবং কাঞ্চনজঙ্ঘা একটা ফ্রেমে দেখা যায়। দারুণ না? দেখা যাক কাল সকালে পাই কিনা। তবে যা সিচুয়েশন তাতে একটা ভালো মতো বৃষ্টি হতে হবে, নাহলে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া খুব শক্ত আর কি। তবু দেখা যাক কাঞ্চনদা আমায় দেখা দেয় কিনা। আপাতত জায়গাটা খুব সুন্দর। এই আমার পেছনে একটা রাস্তা এরকম উঠে গিয়ে মেন রাস্তায় মিশেছে, আর মেন রাস্তাটা সোজা চলে গেছে। প্রচুর সবুজ রয়েছে, প্রচুর সবুজ রয়েছে, আর সবুজের প্রচুর শেড রয়েছে। কোনো সবুজে হলুদের পার্ট বেশি, কোথাও বাদামি, কোথাও আরেকটু কাঁচা হলুদের ছোঁয়া। তো ওভারঅল ভীষণ ভীষণ মনোরম পরিবেশ। এই যে আমার জামা উড়ছে, কতটা হাওয়া হচ্ছে বুঝতেই পারছো। মনোরম, খুব মনোরম পরিবেশ। আর ওই যে বললাম, এটা এবার আমাদের ফোকাস কিন্তু সিকিম। ওভারঅল আমাদের সিকিমের অভিজ্ঞতাটা যাতে হেক্টিক না হয়ে যায়, তাই এটাকে একটা স্টপ গ্যাপ হিসেবে আমরা ইউজ করছি। পরবর্তীকালে আমি আবারও আসবো, শুধু এই বার্মেক গ্রামে থাকার জন্য আসবো। এবার যতটা দেখানো যায়, একটা দিন পায়ে হেঁটে ঘুরবো, আশেপাশে কি কি দেখানোর স্কোপ পাবো সেটাও দেখি। ঘড়ি বলছে 3:25। হিরেন ভাই, কৌশিকদা, আমি আর জয়দেব বেরিয়ে পড়লাম আশেপাশের টুকটাক সাইট সিং এর জন্য। যে দুটো পয়েন্ট সব থেকে কাছে তা হলো জলসা বাংলো আর মনসং ভিউ পয়েন্ট। মাত্র 1.3 কিলোমিটারের রাস্তা, চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। তবে রাস্তা কম হলেও এই রাস্তার ভাইবটাই আলাদা, যাকে বলে একদম সবুজে মোড়া। প্রচুর পাইন গাছ তো পাবেই, আর এখন যেখানে যাচ্ছি মানে জলসা বাংলো, সেখানে প্রচুর সিঙ্কোনা গাছও পাবে। এই যে টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা বাংলোর রাস্তায়। এই জলসা বাংলো জায়গাটা আমার খুব খুব প্রিয়, কারণ এর নির্জনতা। এখানে এলে এত পাখির ডাক শোনা যায়, আর পুরোটাই সিঙ্কোনা প্ল্যান্টেশনের মধ্যে আর কি। প্রচুর সিঙ্কোনা গাছ রয়েছে, এছাড়াও অনেক গাছ রয়েছে, অনেক উঁচু উঁচু গাছ রয়েছে, এবং সবকটা গাছের বয়সই প্রায় অনেক। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটাও ভীষণ ভীষণ মায়াবী, খুব স্নিগ্ধ একটা রাস্তা। যারা প্রকৃতি প্রেমী তাদের ভালো লাগতে বাধ্য। অনেকবার এসছি এর আগে জলসা বাংলো, কিন্তু এবারের মতো শান্ত নিরিবিলি, মানে প্রত্যেকবার কোনো না কোনো ফ্যামিলি ছিল এখানে আশেপাশে, কথা বলছিল, ঘুরছিল। কিন্তু আজকেই 3:10, এখন প্রায় 7-8 মিনিট আমরা এখানে রয়েছি। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে।
প্রকৃতির সাথে সময় কাটানোর খুব খুব ভালো একটা প্লেস। এখানে কনস্ট্যান্ট হাওয়া চলে, আমি যতবার এসেছি এই হাওয়াটা কিন্তু পেয়েছি। এছাড়া পাখির ডাক অনবরত তো আছেই। তিস্তার ভিউ আছে, এখান থেকে পুরো মুনসং ভিউ পয়েন্টের যে ভিউটা, অলমোস্ট সেম ভিউ পাওয়া যায়। অ্যানাকন্ডার মতো একটা মনে হয় বিরাট সাপ পাহাড়ের খাঁজ বেয়ে চলে গেছে। আর অনেক ক্লিয়ার ডে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ভাগ্য ভালো থাকলে এখান থেকে এই সব জিনিস তোমরা দেখতে পাবে। তো এই চত্বরে এলে, বার্মেকে এলে, দারাগাঁওতে এলে, এই জলসা বাংলোতে একবার অবশ্যই ঢুমেরো, ভালো লাগবে। চলো এবার পালা মুনসং ভিউ পয়েন্টের। জলসা বাংলো থেকে ঢিলছোড়া দূরত্ব বললেও বোধহয় বেশি বলা হয়। ওই যে ওইটা হলো আই লাভ মুনসং সেলফি পয়েন্ট। তবে আমরা আরেকটু নিচে যাব, ওখান থেকে ভিউটা আরো একটু বেশি ভালো। এই যে ডান দিকে রাস্তার উপর নুয়ে পড়া যে গাছগুলো দেখছো, এগুলোই সিনকোনা গাছ, যার ছাল থেকে জীবনদায়ী ওষুধ কুইনাইন তৈরি হয়। এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি মুনসং ভিউ পয়েন্টে। এই উপরে হচ্ছে আই লাভ মুনসং, আর তার ঠিক একটা মাখ পরেই এই জায়গাটা থেকে সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায় এখানকার। তিস্তাতে মনে হয় ঢিল ছুড়লে আওয়াজ হবে, মানে এতটাই কাছে লাগে আর কি। আর আবারও এখান থেকে কিন্তু ভাগ্য ভালো থাকলে অনেক ক্লিয়ার ডে, অপূর্ব ভিউ হয় কাঞ্চনজঙ্ঘার, অপূর্ব। তো এই চত্বরে এলে অবশ্যই এই জায়গাটা ঢুমেরো। মনে রেখো মুনসং ভিউ পয়েন্ট মাস্ট ভিজিট প্লেস, বার্মেক বা দারাগাঁওয়ের। ঘড়ি বলছে 4:10। একটু কোনো ঝর্ণা দেখতে খুব ইচ্ছে করছে। আশেপাশে ওয়াটারফলসের অপশন বলতে পঞ্চমী ওয়াটারফলস, যেটা 20 কিলোমিটার মতো দূরত্বে, আর আছে ডুকা ওয়াটারফলস 18 কিলোমিটার মতো দূরত্ব। যেতে দুটোতেই কম বেশি 40 থেকে 45 মিনিট লাগবে, মানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা। পঞ্চমীতে আবার 20 থেকে 25 মিনিট একটু পায়ে হেঁটে নামতেও হবে। এদিকে সন্ধেও হয়ে আসছে, আলোও কম, তাই ঠিক করলাম ডুকাটাই বরং দেখে আসি। সেই যে তেন্দ্রাবংয়ের সেই ওয়াটারফলসটা। এই যে পেডংয়ের রাস্তা ছেড়ে এবার আমরা ময়ূরুংগাঁও তেন্দ্রাবংয়ের রাস্তা ধরলাম। বিশ্বাস করো, এই রাস্তায় যতবার আসি একই রকম মুগ্ধতার আবেশ কাজ করে। তোমরা তো জানোই এতদিনে নর্থ বেঙ্গলকে আমি আমার মতো করে অনেক অনেক এক্সপ্লোর করেছি, কিন্তু এই যে রাস্তাটা, শুধু এই রাস্তার টানে বারবার ফিরে আসা যায় এখানে। চলে এসেছি ডুকা ফলস, কিন্তু এই মুহূর্তে জল খুবই কম। এই যে শীর্ণ চেহারা, কিন্তু যখন বর্ষা হয় বা বৃষ্টির পর এটা দারুণ লাগে, দারুণ। এখানকার আওয়াজ বহু দূর থেকে শোনা যায়, এবং এই যে পুরো পাথরটা এইরকম হয়ে আছে, কিন্তু জল পড়ে পড়ে পুরো মসৃণ হয়ে গেছে এই জায়গাটা। এখানে বাঁশ কেটে রাখা, কিছু একটা করবে বোধহয়। যাই হোক, বার্মেক থেকে কিন্তু এই ডুকা ফলস কভার করা যায়। 19-20 কিলোমিটার রাস্তা, অবশ্যই আসতে পারো যখন বর্ষা হবে। বিশেষ করে বর্ষাকালে এলে তো মাস্ট ভিজিট প্লেস, কারণ অপূর্ব লাগে। এখানে সামনে রাস্তা, পেছনের রাস্তা, এটা পুরো জলে ওভারফ্লো হয়। খুব শান্ত নিরিবিলি, খুব শান্ত নিরিবিলি। সন্ধ্যায় হোমস্টেতে ফিরে এডিটিংয়ে বসতেই হাজির ফ্রেঞ্চ ফ্রাইজ আর চা। তবে বেশিক্ষণ ঘরে বসে থাকতে পারলাম না, সৌজন্যে এই আবহ। বাতাসে ভেসে আছে ভিজে মেঘ আর তার গন্ধেরা, নিরবিচ্ছিন্ন ঝিঝি পোকার ডাক, আর এক মায়াবী অন্ধকারে মোড়া দারাগাঁওয়ে আলাদাই শান্তি বিরাজ করছে যেন।
দূরে আলোর মালায় সাজা রংপুর কিছুক্ষণের জন্য দেখা দিলেও এই হিংসুটে মেঘেদের তা কিছুতেই সহ্য হলো না। সব আস্তে আস্তে আবার ঢেকে দিল। 9টায় খাবার দিয়ে গেল। ডিনারের মেনুতে আজ রয়েছে সাদা ভাত আর চিকেন। কোয়ান্টিটিতে একটু কম হলেও কোয়ালিটিতে ফাটাফাটি হয়েছে। এই ব্যালকনিটা না ইনফেকশাস। অনবরত মেঘের খেলা দেখেই যাচ্ছি। সামনের যে ভ্যালিটা, উঁচু নিচু পাহাড়, নিচে তিস্তা মাঝে মাঝে দেখা দিচ্ছে, বাকিটা পুরোটাই মেঘের চাদরে ঢেকে যাচ্ছে। অদ্ভুত লাগছে। আমি কোন শব্দে ব্যাখ্যা দেবো জানি না, কিন্তু খুব অলস একটা আমেজ রয়েছে এই ব্যালকনির। সকালবেলা উঠে মোরগের ডাকে ঘুম ভেঙেছে আমাদের। পাখি অনবরত কোলাহল করে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পাখি, চড়াই রয়েছে, শালিক রয়েছে। দূরের একটা গাছে, ন্যাড়া গাছে পুরো পাতার মতো লাগছে পাখিদের, এতগুলো পাখি হয়ে রয়েছে। আর নিচ থেকে মেঘ অনবরত উঠছে, দারুণ। আর যেহেতু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সবুজের ভাবটাও এখন বেশ উজ্জ্বল আর কি। যারা শুধু দারাগাঁও ঘুরতে আসতে চাও তাদের জন্য বলছি, এই গ্রামটা খুব মিষ্টি একটা গ্রাম। আমি তো খুব কম সময় নিয়ে এসেছি, বেরিয়ে যাবো একটু পর। আফসোস থেকে যাচ্ছে, আবার আসতে হবে। কিছু কিছু আফসোস থেকে যাওয়া ভালো, তাই না? তাতে আবার আসার সুযোগ হয়। যাই হোক, পায়ে হেঁটে ঘুরতে হবে। পায়ে হেঁটে না ঘুরলে পাহাড়কে চেনা যায় না, পাহাড়ি গ্রামকে জানা যায় না। তো নেক্সট টাইম আসলে পায়ে হেঁটে অবশ্যই ঘুরবো। এবার সময়টা পেলাম না, আজই বেরিয়ে যেতে হবে, হাতে সময় খুব অল্প। তবে তোমরা যারা শুধু কালিম্পং ঘুরতে আসতে চাও, দারাগাঁও কিন্তু একটা দারুণ অপশন। বিশেষ করে এই হোমস্টেটা এবং এর ব্যালকনিটা খুব ইনফেকশাস। আমি অন্যান্য হোমস্টেতে থাকিনি, কিন্তু এটার যা লোকেশন তাতে ফাটাফাটি। মানে অনেক ক্লিয়ার ডে কাঞ্চনজঙ্ঘা আর তিস্তাকে একই ফ্রেমে দেখা যায়, যেটা খুব কম জায়গা থেকে দেখা যায়। দারুণ সময় কাটছে। চলো এবার বেরোতে হবে। তার আগে ব্রেকফাস্ট একটু সেরে নি। আজ হয়েছে পুরি আর সবজি। আর হ্যাঁ, অমলেটটা আমি আলাদা করে অর্ডার দিয়েছি। আবারও দারুণ খেলাম। ঘড়ি বলছে 10টা 4। ফাইনালি বার্মেক রিট্রিটকে বিদায় জানানোর পালা, এবং আমার খুব পছন্দের এই ব্যালকনিকেও বিদায় জানানোর পালা। খুব ভালো কিছু সময় কাটিয়েছি। যাই হোক, আবার হয়তো কখনো আসবো, আবারও এই ভিউটা দেখবো, সাথে যদি কপাল ভালো থাকে এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখবো। আপাতত চলো বেরোনো যাক। গাড়ি এসে গেছে, সিকিম ডাকছে। আজ আমাদের গাড়ির সারথি মুন্না ভাই। গুড মর্নিং। মর্নিং। তবে বার্মেক ছেড়ে একেবারে যাওয়ার আগে যেটা না দেখে যাওয়া উচিত হবে না, সেটা হলো বার্মেক মহাদেব ধাম। গাড়ি দাঁড় করালাম, কারণ বহুবার এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু কখনো এই বার্মেক ধামে যাওয়া হয়নি। চলো একবার ঢু মেরে আসি, বাবার দর্শন সেরে আসি। এখানে এটা হচ্ছে দেবী ধাম। এখানে পুজো হয়। সত্যি বলতে এখানে এসে যেটা পেলাম আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম কোনো মন্দির জাতীয় কিছু হবে, কিন্তু এরকম পাহাড়ের খাঁজে গুহার মতো একটা জায়গায় এরকম মন্দির, দারুণ। এই দেখো, এখানে এইভাবে পুজো করা হয়। দেওরালি খিলান বা এরকম কিছু একটা লেখা আছে। আমি হিন্দি ভালো পড়তে পারি না, কিন্তু এখানে এইরকম একটা
জিনিস যেটা মানুষ পুজো করেন। এদিকে উপরে মন্দির, এবং এটা খুব জাগ্রত, স্থানীয় মানুষের বিশ্বাসে এটা খুবই জাগ্রত, এবং এখানে অনেক দিন ধরে উৎসব পালন হয়। শিবরাত্রির সময় এখানে জুতো খুলে যেতে হবে। এই যে জুতো রাখার র্যাক, এত কাছে এসে না দর্শন করে ফিরে যাওয়াটা একদমই উচিত নয়। বার্মেক ধাম, শান্তি এখানে কথা বলে। ওই যে পাখি ডাকছে, দেখো। কি অপূর্ব লাগছে না? এই হলো বার্মেক ধাম। यत्रैव मनोमदीयं तत्रैव तव स्वरूपं यत्रैव मनोमदीयं तत्रैव तव स्वरूपं খুব শান্তিপূর্ণ একটা জায়গা, প্রচন্ড শান্তিপূর্ণ একটা জায়গা। এই যে বার্মেক মহাদেব ধাম, এই হচ্ছে প্রবেশদ্বার। একটা অন্যরকম ভাইব রয়েছে, ভীষণ অন্যরকম ভাইব রয়েছে, ভীষণ ভীষণ অন্যরকম ভাইব। এসো, এরকম জায়গায় এসো। ভগবানে বিশ্বাস করো না করো, এই আবহ, এই সূক্ষ্ম অনুভূতিটা, যেটা আমাদের অবচেতন যে অনুভূতিগুলো সাড়া দেয়, যে ভাইব্রেশনগুলো পিক করতে পারে, সেই রকম অনুভূতি এখানে হয়। আমার গায়ে কাঁটা দিচ্ছে, এতটাই স্নিগ্ধ, নিরিবিলি এবং অদ্ভুত পজিটিভ ভাইব রয়েছে। তোমার আসা উচিত, প্রত্যেকের আসা উচিত। এই সুযোগ থাকলে এই জায়গাটাকে একদম মিস করো না, বড় মিস হয়ে যাবে। বার্মেক মহাদেব ধাম, মনে রেখো জায়গাটার নাম। এবার আমাদের গন্তব্য সোজা জুলুক। এই বার্মেক থেকে জুলুকের দূরত্ব গুগল বাবার মতে ৭৭ কিলোমিটার। যেতে সময় লাগবে বলছে ওই ৩ ঘন্টা মতো, তবে মুন্না ভাই বলছে রাস্তার যা কন্ডিশন তাতে সব মিলিয়ে ৪ ঘন্টা মতো লেগে যেতে পারে। সে লাগুক, গোটা যাত্রাপথটাই তো আমরা চুটিয়ে উপভোগ করতে করতে যাব, তাই না? সময়ও তাই চোখের নিমেষেই কেটে যাওয়া উচিত। এই যে বার্মেকের রাস্তা ছেড়ে পেডং এর দিকে যাচ্ছি আমরা। কি এই ছায়া সুনিবিড় সবুজে ঘেরা ল্যান্ডস্কেপটা কেমন! পেডং থেকে ঋষিখোলা যাওয়ার শর্টকাট রাস্তাটা নিলাম আমরা। আবহাওয়াটা কিন্তু খুবই মনোরম হয়ে আছে, না আছে চড়া রোদ, না একদম ক্লাউডি, একটা হালকা রোদেলা আভা খেলা করছে সব সময়। আমরা জেরক্স করতে দাঁড়িয়েছি, আমাদের যে পারমিটের জন্য যে আইডি প্রুফ দরকার তার জেরক্স। তো এখানে কিন্তু আইডি প্রুফ ভ্যালিড বলতে অনলি ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, আর যাদের ভোটার কার্ড নেই তাদের বার্থ সার্টিফিকেট, এছাড়া আধার কার্ড কিন্তু অ্যালাউড হয় না। তো এটা মাথায় রেখো, আধার কার্ড এখানে চলবে না, ভোটার কার্ড রাখতে হবে। যাদের ভোটার কার্ড নেই তাদের জন্য বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্স।
এখন এই যে জায়গাটা ক্রস করছি আমরা, এটা ঋষিখোলার খুব কাছের ল্যান্ডস্লাইড জোন। রাস্তার অবস্থা দেখেই আশা করি বুঝতে পারছো, খুবই বিপজ্জনক হয়ে আছে। এই মুহূর্তে ঋষিখোলায় দাঁড়িয়েছি। এখান থেকেই পারমিট নিয়ে আমাদের সিকিম ঢুকতে হবে। ঋষিখোলার ব্রিজটা পেরোলেই সিকিম, এপারটা ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আমাদের ড্রাইভার দাদা গেছেন পারমিশন নিতে, হয়ে গেলেই বেরিয়ে পড়ব। সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে 5-7 মিনিটের বেশি সময় লাগলো না। সিকিমে ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছি আমরা। এই জায়গাটার নাম রেনক। শুনেছি এখানে খুব বড় একটা বিনায়ক মন্দির আছে। চলো এবার একটু সিদ্ধিদাতা বিনায়ক মন্দিরে আশীর্বাদ নিয়ে আসি। এই হচ্ছে বিনায়ক মন্দির। ওই যে উপরে বিনায়ক, সিদ্ধিদাতা, গণেশ, আর ভিতরে একটা অপূর্ব গণেশের মূর্তি। আহা, কি অপূর্ব মন্দিরটা। আর এইখানে রয়েছেন পবনপুত্র হনুমান। অ্যাম্বিয়েন্স, এখানকার কারুকার্য, স্টোরি টেলিং, এখানে গন্ধমাধনের যে গল্পটা সেটা রয়েছে, এদিকে লঙ্কা দহনের গল্প রয়েছে। দারুণ। আগেরবার আমি এই পথ দিয়ে গেছিলাম, কিন্তু জানতাম না এরকম একটা মন্দির আছে। অপূর্ব নির্মাণ শৈলী, অপূর্ব অ্যাম্বিয়েন্স। এবং সিকিমের উদ্দেশ্যে যারা জার্নি শুরু করছো, আমার মতে একবার আশীর্বাদ নিও বিনায়কজির, সিদ্ধিদাতা গণেশের, নিয়ে যাত্রা শুরু করো, খুব ভালো লাগবে। ভীষণ ভীষণ সুন্দর মন্দির। শুভ কাজের শুরুতে আশীর্বাদ নেওয়া ডান। এবার ফুল এনার্জি নিয়ে ইস্ট সিকিম এক্সপ্লোর করার পালা। তোমরা রাস্তা থেকে চোখ সরিও না কিন্তু। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের থেকেও এই যাত্রাপথের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা গল্পেরা অনেক অনেক বেশি প্রিয়। তাই আমার গল্পে এরাই মুখ্য চরিত্র, আর আমার যে গল্প বলাই কাজ। তাই তোমাদের যদি কখনো মনে হয় কি এত রাস্তা দেখাচ্ছে, আমার তো শুধু ইনফরমেশন দরকার, প্লিজ স্কিপ করে এগিয়ে যেও, কারণ শুধু ইনফরমেশন আমি দেখাই না। আর যাদের আমার মতোই এই যাত্রাপথ পছন্দ, চলো একসাথে উপভোগ করি। এই যে আমরা রংলি ব্রিজ পেরোচ্ছি। এই হলো রংলি বাজার। যারা শপিং করবার ভালো জায়গা খুঁজছো, এই রংলি বাজার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস। আগেরবার এখান থেকে শপিং করেছিলাম, এত কম প্রাইস এখানে যে শপিং করে পুষিয়ে যায়। তোমাদের একটা ভালো দোকানের সন্ধান দিই। লাস্ট ভিডিও যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তাদের বলি, রংলি বাজারে এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটার জাস্ট পেছনে একটা গাড়ির স্ট্যান্ড আছে, গাড়ির পার্কিং। ওই যে সোজা পেছনের যে দোকানগুলো, এই দোকানগুলোতে একবার ঢু মেরো। চলো দেখি এবার কি কালেকশন আছে। একটু দামগুলো দেখাই তোমাদের আবারও। আমি একটু অবাকই হলাম। এই যে কোয়ালিটিটা, এই জ্যাকেটটার দাম কত হতে পারে বলে তোমাদের আন্দাজ? এইটা অনলি 1100 বলছে এই জ্যাকেটটা, এই কোয়ালিটির জ্যাকেটটা। আমি কিন্তু এখানকার জ্যাকেট নিয়ে লাদাখ ঘুরে এসেছি। ওই যে কালো জ্যাকেটটা আমি লাদাখের পরেছিলাম, ওটা এই দোকানের জ্যাকেট, এখানকারই জ্যাকেট।
এই যে প্যান্টটা, এই প্যান্টটা হচ্ছে ডিভাইডার প্যান্ট। ইয়ে কিতনে কা হ্যায়? 750 750। ভাবো। আর আমি এই যে প্যান্টটা পরে আছি, এটা ডিক্যাথলনের, এটা কিন্তু 2000 টাকা দাম। যাই হোক, কোয়ালিটি খুব বেশি ডিফারেন্স নেই। আর রাফ ইউজের জন্য 750 টাকায় এরকম একটা ডিভাইডার প্যান্ট, এটা কিন্তু হাফ পার্ট খোলা যায়, মানে হাঁটুর নিচ থেকে খুলে বেরিয়ে যায়, যথেষ্ট ভালো। ইয়ে কিতনে কা হ্যায়? 700। আরো একটা আসছে, কিতনা হ্যায় এ वाला? 1400 আমি আর ভাই মানে জয়দেব মিলে অনেক কিছু কিনলাম। এই যে এতগুলো জিনিস আবার একটা বড় ব্যাগে ঢোকাতে হচ্ছে। আচ্ছা, তোমার নাম্বারটা आपका एक बार शेयर कर दीजिएगा अगर कोई आना चाहे। 81116175 आपका नाम बबीता शाह और दुकान का नाम? अखिलेश शाह। ওকে, ফিরছে আমি আবার এসেছি এবং কোয়ালিটি এত ভালো ছিল, আমি বললাম না, লাদাখ আমি এখানকার জ্যাকেটেই কাটিয়েছি, তো ভীষণ ভীষণ ভালো। তোমরা অবশ্যই ঢুমাতে পারো, এত কম দামে, অবিশ্বাস্য কম দামে, মানে আমি শুনে অবাক হয়ে গেছিলাম, আজকেও অবাক হলাম। তো নিয়ে যাচ্ছি, তোমরাও আসতে পারো। রংলির পর এই যে লিংথাম ফদমচেন হয়ে জুলুক যাওয়ার রাস্তাটা, এটা যে কতটা ডাইভার্স, বা এখানকার প্রকৃতির মধ্যে যে কতটা ডাইভার্সিটি আছে, সেটা এখানে না আসলে বোঝা বড্ড মুশকিল। এখন এত সবুজ দেখছো তো, যত উপরে উঠবো কিভাবে প্রকৃতি পাল্টায় দেখো। আগেরবার তো রাস্তা খুবই খারাপ ছিল, এবার কেমন রাস্তা দেখা যাক। এখনো পর্যন্ত তো খুবই ভালো। একটু আগে যে লিংথামের কথা বলছিলাম না, এটাই সেই গ্রাম। ল্যান্ডস্কেপটা দেখো কি অপূর্ব। যদিও কখনো এখানে থাকিনি, তাও অদ্ভুত সুন্দর লাগে আমার, এবং একবার এখানে থাকারও ইচ্ছে আছে। দেখা যাক কবে হয়। আমরা এই মুহূর্তে লিংথাম চেকপোস্টে দাঁড়িয়ে, এখান থেকে অক্সিজেন ক্যান নিয়ে তারপর যেতে হয় পারমিট দেখিয়ে। আর অক্সিজেন ক্যান না থাকলে কিন্তু ওরা অ্যালাউ করে না, মানে এটা ম্যান্ডেটরি এখানে। বাই এনি চান্স কারোর কোনো অসুবিধা হলে যাতে ব্যাকআপ থাকে, প্রয়োজনীয় ব্যাকআপ, তার জন্য এই ব্যবস্থা আমার মতে প্রত্যেকেরই নিয়ে নেওয়া উচিত। তোমাদের সাথে যদি অক্সিজেন পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থাকে, তাহলে সেটাও এখানে চেক করবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে নিয়ে নিও। আমার কাছে অক্সিজেন ক্যান ছিল, অরুণাচলে যেটা কিনেছিলাম ওটাই এনেছি। চেক করে ছেড়ে দিল। ঘড়ি বলছে 2:14। গুগল বাবা বলছে জুলুক পৌঁছাতে আরো মিনিট 40 লাগবে। যাওয়ার পথে মাঝে একটা ওয়াটারফলসও পড়বে। আগেরবারও দেখেছিলাম, মনে আছে? সেই কিউ খোলা ওয়াটারফলস, বেশ জমজমাট জায়গা, বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও আছে। চলো গিয়ে দেখি এবার কেমন অবস্থা। চলে এসেছি কিউ খোলা ওয়াটারফলসে। অনেক কিছু পাল্টেছে লাস্টবারের থেকে। এখানে একটা সেলফি পয়েন্ট হয়েছে, এক্সপ্লোর সিল্ক রুট কিউ খোলা। আর এখন কিন্তু বেশ জল আছে এখনো, উপরে বৃষ্টিও হচ্ছে, তার মানে জলের যা কালার। তোমরা যারা গতবারের ভিডিও দেখেছো, আমি মনে আছে কিউ খোলাতে একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম যেখানে মোমোতে স্যুপ দিয়েছিল। তো আবারও সেখানেই এসেছি, আবারও সেম জিনিস অর্ডার করেছি, মোমো আর ওয়াই ওয়াই, এগ চিকেন ওয়াই ওয়াই। দরাজ সার্টিফিকেট দিয়ে বলতে পারি প্রাইস পয়েন্ট অনুযায়ী খুব খুব ভালো খেতে। শেষবারের তুলনায় এবারের রাস্তা কিন্তু অনেকটা ইমপ্রুভড, আমি বলবো 70% ইমপ্রুভড। এখনো জানি না জুলুকের রাস্তাটা কিরকম, দেখলে বুঝতে পারবো। তবে রাস্তার কন্ডিশন ওভারঅল আমার অনেক বেটার লাগছে। তোমরা যারা আসবে, রাস্তা নিয়ে যাদের চিন্তা একটু হলেও কমলো কিন্তু। রাস্তার প্রশংসা করতে না করতেই রাস্তার রূপ দেখিয়ে দিয়েছে। যদিও এটা খুব কম, আবারও বলছি, আগেরবার যা রাস্তা পেয়েছিলাম তার চেয়ে অনেকটা রাস্তা বেটার। তবে এই শেষ কিছুটা রাস্তা জুলুক যাওয়ার, এটা কিন্তু এখন এরকমই, এগুলোও ঠিক করার কাজ চলছে। বিআরও যথেষ্ট খাটে রাস্তার পেছনে, এবং খুব কমেন্ডেবল ওদের কাজ। ওরাও চেষ্টা করে
তো এইসব জায়গায় রাস্তা মেনটেন করাটাও অত্যন্ত ডিফিকাল্ট একটা জব। এবার বুঝলাম মুন্না ভাই 3 ঘন্টার রাস্তাটা 4 ঘন্টা কেন লাগবে বলেছিল। আসলে রাস্তা চওড়া করার কাজ যেমন চলছে, ওদিকে বৃষ্টিও হচ্ছে এক নাগাড়ে, তাই সব মিলিয়ে কাদা কাদা হয়ে আছে এই সব জায়গা। একটু এগোতেই মেঘেদের গেরিলা আক্রমণ শুরু হলো। যত এগোচ্ছি রাস্তার দৃশ্যমানতা যেন ক্রমশ কমছে। দেখছো তোমরা, অবস্থাটা দেখছো? আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গাছেদের ঘনত্ব কিভাবে কমেছে দেখছো? ফাইনালি মেঘেদের রহস্যের মোড়ক কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য জুলুক। হালকা বৃষ্টি আমাদের স্বাগত জানালো। মনে আছে তোমাদের, বলেছিলাম না জুলুকের নাম হওয়ার পেছনে স্প্রিং ভ্যালের অবদান আছে। এই জুলুকের যে প্রথম হোমস্টে দিলমায়া রিট্রিট, সেটা কিন্তু স্প্রিং ভ্যালেরই একটা ইউনিট। গোপাল প্রধানজি আর স্প্রিং ভ্যাল 20 বছর ধরে এখানে সার্ভিস দিয়ে আসছেন। ইনফ্যাক্ট এর আগে যে বার্মেক রিট্রিটে ছিলাম, ওটাও কিন্তু ওখানকার সব থেকে পুরনো হোমস্টে। তাই স্প্রিং ভ্যালের অথেন্টিসিটি আর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু কোনো প্রশ্নই ওঠা উচিত না। চলো এবার নামার পালা। চলে এসছি আমাদের আজকের আস্তানা, মানে জুলুকের আস্তানা, দিলমায়া রিট্রিট। নমস্কার। ওয়েদার তো বড়িয়া। চলো, বৃষ্টি পড়ছে, আমরা ঢুকি ভেতরে। ঢুকলাম আর জোরে বৃষ্টি আমাদের বাঁচিয়ে দিল, কিন্তু বৃষ্টি ডাইরেক্ট পড়েনি আমাদের আজকের ঘরটা একটু দেখি দিই। খুব সুন্দর ছোট্ট ঘর। এটা কিন্তু এখানকার সবচেয়ে পুরনো আস্তানা, এই জুলুকের সবচেয়ে পুরনো প্রপার্টি। এই যে D5, একটা ছোট্ট ঘর কিন্তু খুব কোজি, মানে ওয়াল টেক্সচার থেকে শুরু করে পর্দার কম্বিনেশন আমার খুব পছন্দ হয়েছে। এখানে 2টো খাট রয়েছে, দুজন থাকতে পারবে। একটু ছোট কিন্তু 2জন থাকার মতো। এখানে একটা কমন বেডসাইড টেবিল রয়েছে, ফ্লাস্ক দেওয়া রয়েছে, 2টো গ্লাস দেওয়া আছে। এদিকে একটা সুন্দর পেন্টিং, এটা খুব সম্ভবত সিল্ক রুটেরই পেন্টিং। আর এইদিকে এটা একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন কামোড রয়েছে, শাওয়ার রয়েছে, গেজার রয়েছে, বেসিন রয়েছে। আর এইটা কি দেখি, এইটা হলো, আহা, এইটা হচ্ছে ব্যালকনি। এইটা সেরা জায়গা, আহা দারুণ, অপূর্ব না? মন ভালো হয়ে গেল, খুব খুব ভালো। আগের বার আমি ছিলাম জাস্ট ওপরের যে হোমস্টেটা ওখানে, এবার এইটা বলছিলাম না, আগের বার ওপর থেকে এই হোমস্টেটাকে দেখছিলাম, খুব সুন্দর লাইটিং ছিল, খুব 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 কোজি। এবং ওই যে পুরনো যে ভিনটেজ ব্যাপারটা আছে, দেখো এই যে পুরো ভিনটেজ ব্যাপারটা কিন্তু এখনো আছে। দরজাগুলো ছোট ছোট, ব্যালকনিটা কাঠের, ঘরটাও কাঠের একটা ঘর, কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, ঘর চাদর পরিষ্কার, টাওয়েল পরিষ্কার। এদিকে এই জানলাটাও খুব সিনেম্যাটিক একটা জানলা। জুলুক এই জন্য আমার এত এত পছন্দের জায়গা। একটু আগে জাস্ট 5 মিনিট আগে ব্যালকনিতে এসেছিলাম, পুরো সাদা হয়েছিল না, এখন দেখো এই হচ্ছে সামনের সিচুয়েশন। অপূর্ব অপূর্ব, মায়াবী, স্নিগ্ধ। আর ওই যে চৌবাচ্চার মতো 2টো জিনিস, আগেরবার যারা ভিডিও দেখেছিলে মনে আছে, ওটা কিন্তু ওখানে ট্রাউট মাছ চাষ হয়। জল কন্টিনিউয়াস পাস করাচ্ছে ওরা, ট্রাউট মাছ ওইভাবে চাষ করছে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, কোনো কথা হবে না। হু হু করে মেঘ ঢুকছে, ওই যে নিচে একটা 4 বেডেড অপশন আছে, একটা ডাবল বেডেড অপশন আছে। এই যে এইটা হচ্ছে 4 বেডেড অপশন,
এটা কিন্তু অনেকটা স্পেশিয়াস একটা ঘর, অনেকটা বড় ঘর, অনেকটা জায়গা রয়েছে। এদিকে একটা ডাবল বেড রয়েছে, ঠিকঠাক সাইজের প্রমাণ সাইজের বেড, এদিকেও প্রমাণ সাইজের বেড, মাঝখানে একটা কমন টেবিল রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা তুলনামূলকভাবে একটু ছোট। এদিকে প্রসাধনের আয়না রয়েছে। আর ডবল বেডটা একবার দেখাই। এইটা হচ্ছে ডাবল বেড, একটা কিং সাইজ খাট রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, এদিকে ভিউ উইন্ডো, সুন্দর একটা পোর্ট্রেট। আর এখানে এটা হচ্ছে ওয়াশরুম, সেম সাইজের ওয়াশরুম। তো আমরা যে ঘরগুলোয় ছিলাম, এই ঘরগুলো হচ্ছে সবচেয়ে পুরনো ঘর, তো ওগুলো সাইজে একটু ছোট, কিন্তু এগুলো অনেকটাই বড়। তো যাদের ছোট ঘরে সমস্যা তাদের জন্য এই ঘরগুলো রয়েছে। এই যে কি ভালো লাগছে, মানে সত্যি জলুকের এই প্রপার্টিটার মধ্যে সেই ভিনটেজ ব্যাপারটা রয়েছে। আর এই ঠান্ডায় বৃষ্টিতে এসে বৃষ্টি ওয়েলকাম করলো, আর এখন এই ধোঁয়া ওঠা গরম গরম ভাত, আলাদা খুব ভালো। তাছাড়া মেনুতে আছে কুয়াশের সবজি, ডাল আর ট্রাউট মাছের ঝোল। এখানে কিন্তু দুপুরে নর্মাল মেনুতে ডিমের কারি থাকে, ঠিক আছে, কিন্তু আমি স্পেশালি ট্রাউট মাছটা অর্ডার দিয়েছি, তার কারণ লাস্টবার জুলুকে ট্রাউট মাছ চাষ হতে দেখেছিলাম, তো ইচ্ছে ছিল জুলুকে বসে ট্রাউট খাবো। কৌশিকদাকে বললাম যে ট্রাউটের অপশন কি আছে, বললো হ্যাঁ, এক্সট্রা অর্ডার দিলে আছে, মানে এটা এক্সট্রা চার্জেবল ট্রাউট মাছটা, তো সেটা মাথায় রেখো, ট্রাউটের অপশনও আছে। যারা ট্রাউট কোনোদিন খাওনি, মাস্ট ট্রাই করো। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব ভেবেছিলাম, কিন্তু না, মন সায় দিল না। হাতে সময়টাও তো বড্ড কম, তাই আবার বেরিয়ে পড়লাম। আকাশে এখন ঘন মেঘের ভ্রুকুটি। অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আগের বারও যখন জুলুক এসেছিলাম অলমোস্ট এরকমই ওয়েদার পেয়েছিলাম, সন্ধ্যের পর থেকে বৃষ্টি পড়তে শুরু করেছিল। এবার জানি না কি কি স্মৃতি জুলুক থেকে নিয়ে যাব, তবে এইটুকু বলতে পারি, যা পাচ্ছি যতটুকু পাচ্ছি চুটিয়ে চেটে পুটে এনজয় করছি। আর জুলুক আমার খুব কাছের জায়গা, চেষ্টা করব আবারও যতটা স্মৃতি কুড়িয়ে নিয়ে বাড়ি ফেরা যায়। সামনে একটা শিব মন্দির আছে, আবারও যাব সেখানে। চলো যাওয়া যাক। মেঘে এমন ভাবে দখল করে রেখেছে চরাচর যে 30 ফুট দূরের জিনিসও খালি চোখে দেখা যাচ্ছে না। ওদিকে মৃদুমন্দ জলো হাওয়ারা মাঝে মাঝেই এসে ধাক্কা দিয়ে যাচ্ছে, কিন্তু এই সামান্য প্রতিবন্ধকতা কি আর আমাদের আটকে রাখতে পারে? তবে একটা কথা ঠিক, এই ওয়েদারের মধ্যে কেমন যেন একটা আলসেমি মিশে আছে। সেটা যেমন আমাদেরও ছুঁয়েছে, ওরাও কিন্তু বাদ যায়নি। আমার বাঁ দিকে নিচ থেকে জলের গান ভেসে আসছে। দূরে কোথাও কিছু একটা কাটছে, সম্ভবত কোনো কাঠ। আর এই পুরো চত্বরটা এই মুহূর্তে মেঘের দখলে। মেঘ পিয়ন এসছে, মেঘ না এসে পারে, তাই না? বলছি না, আমার সাথে কি সম্পর্ক আমি জানি না, আমার সাথে সম্পর্ক না মেঘ পিয়নের নামের সাথে সম্পর্ক সেটাও জানি না। যাই হোক, হাঁটতে হাঁটতে টুকটুক করে আমরা শিব মন্দিরের দিকে এগোচ্ছি। একটু পরিষ্কার থাকলে দূরের পাহাড়গুলো দেখা যেত, আর পাহাড়গুলোতে রডোডেন্ড্রন আর ম্যাগনোলিয়া ফুল দেখা যেত। আগের বার প্রচুর পরিমাণে দেখেছিলাম। ওই যে বাবা মহাদেব উপরে বসে আছেন। এই হলো মন্দিরের গেট। ওপাশ দিয়ে আসার জন্য আমরা পেছন দিক দিয়ে উঠলাম, আর এই হলো বাবা ভোলেনাথের মন্দির।
জুলুকের এই জায়গাটা আমার বড্ড প্রিয়, এখানে প্রচুর ফ্ল্যাগস থাকে, জানি না এবার আছে কিনা। ওই যে পুরো মেঘে একদম ঢেকে রয়েছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। তবু আবারও যা পাচ্ছি, যতটুকু পাচ্ছি আমার কাছে অনেক। পাখির ডাক শুনতে পাচ্ছ? ভেবেছিলাম ফিরে যাব, কিন্তু যেতে যেতে মনে হলো আরেকটু থেকে যাই, যদি খুলেছে পাহাড়ের ভিউ, খুলেছে। এই যে ওদিকে দূরে ম্যাগনোলিয়ার থোকা দেখা যাচ্ছে, ওখানে এই জায়গাটা তো ম্যাগনোলিয়া কিভাবে ফুটে আছে দেখো, ওই যে পুরো সাদা হয়ে রয়েছে ম্যাগনোলিয়া, কি যে অপূর্ব লাগে। এই পুরো সবুজ ক্যানভাসে পুরো নক্ষত্র খচিত সাদা, মনে হচ্ছে না অনেকগুলো তারা মানে একদম দল পাকিয়ে ওখানে বসে আছে। অপূর্ব না? কি যে লাগছে, আহা। আর এদিকে এই হচ্ছে ভিউ, এই হচ্ছে পুরো জুলুক। ফাটাফাটি। আর ওই হচ্ছে আর্মি ক্যাম্প। जो देंगे प्यार से जो देंगे वही चलेगा। চা দিতে এসছে দুই ভাই, আর স্ন্যাক্স চাय और क्या है? पकोड़ा, पॉपकॉर्न। अरे बाप रे, क्या बात। থ্যাংক ইউ। এই যে এক ঝুড়ি পপকর্ন দিয়েছে। এই প্রথম কোনো হোমস্টেতে এসে আমি মানে চায়ের সাথে পপকর্ন পাচ্ছি। দুপুরে খেয়ে এত ভালো লেগেছিল যে বুঝতে পারছিলাম এখানকার ইভিনিং স্ন্যাক্স খুব ভালো হবে। তো ইভিনিং স্ন্যাক্সে ওনারা নর্মাল পকোড়া দেন, চা দেন, আজকে যেমন আমাদের পপকর্ন দিয়েছে। তো আমি একটু মোমোটাও টেস্ট করতে চেয়েছিলাম, তো মোমোর সাথে মোমো স্যুপও দিয়েছে। এই যে দেখাই, এই স্যুপটা কিন্তু অন অর্ডার আসে, মানে মোমোর সাথে স্যুপ আসে না, কিন্তু চাইলে এই স্যুপটা ওনারা দেন। দারুণ। এই হোমস্টেটা পুরনো হলেও সার্ভিস নিয়ে আমার বিন্দু মাত্র কোনো রকম কমপ্লেনের জায়গা নেই। বলে না পুরনো চাল ভাতে বাড়ে, এখানে যে দুটো ছেলে সার্ভিস দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে তারা ওয়াকি টকি নিয়ে ঘুরছে। তো ওদের মধ্যে কমিউনিকেশনটা ভালো এই কারণে আরো, এবং দারুণ দারুণ লোকেশন খুব ভালো। সার্ভিসের দিক থেকে আমার থাকা সেরা হোমস্টেগুলোর একটা, কোনো কথা হবে না, খুব ভালো। খাওয়া দাওয়া টপ নচ। ঘড়ি বলছে 7:38। বেশ কিছুক্ষণ কেটে গেছে, জুলুকে এসেছি। সন্ধ্যার মোমো খেলাম, পপকর্ন চা খেলাম, বাইরে বেরোলাম। ঘরের মধ্যে কিন্তু এতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না, বাইরে কিন্তু এখন বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। খুব খুব সুন্দর লাগছে। আর আবারও বলছি, সার্ভিসের দিক থেকে দেখতে গেলে আমার থাকা সেরা হোমস্টেগুলোর একটা, এটা নো ডাউট। সবচেয়ে পুরনো হোমস্টে, এবং ওনারা সেইভাবে মেনটেনও করেছেন। ওই যে বললাম পুরনো চাল ভাতে বাড়ে, ভীষণ ভীষণ ভালো এখনো পর্যন্ত অভিজ্ঞতা। এবার দেখা যাক কালকে সকালবেলা কিরকম ওয়েদার পাই। আগামীকাল আমরা উপরের দিকে উঠবো, লুংথুং এর পথে যাত্রা করব, আরো বেশ কিছু সাইট সিংও থাকছে। দেখা যাক ওয়েদার সাথ দেয় কিনা। রাত্রের মেনুতে ছিল ডাল, ভাজা আর চিকেন। সবাই মিলে একসাথে ফাটাফাটি খেলাম। এখানে এখন বসে থাকা ছাড়া কোনো কাজ নেই, কারণ মাঝখানে 5 মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয়েছিল, আবার সাদা মেঘরাজি এসে হামলে পড়েছে। এই জানলা খুলে দিয়েছি, জানলা দিয়েও মেঘ ঢুকছে মাঝে মাঝে। আমার তো ভালো লাগছে, আমি তো এইরকম ওয়েদার খুব এনজয় করি, কিন্তু
এটা আজকে যেহেতু বেরোনোর প্ল্যান আছে, তার জন্য এই ওয়েদারটা একদম ভালো নয়। তো সেটা নিয়ে একটা চিন্তাও কাজ করছে। এই প্রথম এইরকম ওয়েদারে মনে হচ্ছে একটু কেটে গিয়ে রোদ আসলে ভালো হয়। দেখা যাক রোদ আসে কিনা বা আমরা বেরোতে পারি কিনা। যেরকম যা যা হয় অ্যাকর্ডিংলি সেই প্ল্যান করতে হবে। প্রকৃতির উপরে তো আমরা কেউ নই। আর ওই যে বললাম, এক্সপেকটেশন নিয়ে আমি কখনো ঘুরতে আসি না। এক্সপেকটেশন নিয়ে ঘুরতে আসা মানেই কিন্তু একটা হতাশাগ্রস্ত হওয়ার চান্স থেকে যায়। মানে ধরো আমি এক্সপেকটেশন নিয়ে এলাম, দারুণ ভিউ পাবো, সব ক্লিয়ার হবে, এসে দেখলাম এরকম মেঘলা, তখন হতাশা হবে। আবার এক্সপেকটেশন নিয়ে এলে যে পাহাড়ে বৃষ্টি দেখবো, এসে দেখলে খটখটে রোদ্দুর, তখন আবার হতাশা হতে বাধ্য। এই যতটা যা পাবো, যতটুকু যা স্মৃতির ঝুলিতে ভরতে পারবো, সেইটুকু নিয়েই আমরা খুশি থাকবো। পেলামও অনেক কিছু। বৃষ্টি ধরেছে সবে মাত্র, ভিজে চুপচুপে পাখিরাও একটু উষ্ণতার খোঁজে, তাই আবার গা ঝাড়া দেবে বলে বেরিয়ে পড়েছেন জুলুকের বিভিন্ন হোমস্টেতে আটকে পড়া গেস্টরাও। একে একে সিঁড়ি ভেঙে নেমে আসছেন তারা। হোমস্টে থেকে তাদের ব্যাগও বয়ে দিচ্ছেন কেউ কেউ। এই দৃশ্য দেখে আমাদের হোমস্টের লোকেশনটা যে কত ভালো সেটা আবারও বুঝলাম। একদম হোমস্টে অবধি গাড়ি পৌঁছয়, যেটা এই জুলুকে খুব রেয়ার। তো এটাও আমাদের দিলমায়া রিট্রিটের একটা বড় ইউএসপি তো বটেই, তাই না? যখন বেরোবো করছি, আবার ধীরে ধীরে মেঘেরা ঘিরে ধরতে শুরু করলো। চলো ব্রেকফাস্টটা সেরে নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে আবারও আটকে পড়বো। ব্রেকফাস্টে দিয়েছে ম্যাগি আর কফি। মেঘ আর পাখিদের আনাগোনা দেখতে দেখতে জুলুকের সব থেকে পুরনো ব্যালকনিতে বসে এই ব্রেকফাস্টটা অনেক দিন মনে থাকবে। তাহলে এবারের মতো জুলুকের সময়ও তো শেষ। কেমন লাগলো তোমাদের এই বৃষ্টি ভেজা মেঘেদের চাদরে মোড়া জুলুককে? জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করে দিও। যাদের সাথে এই দিলমায়া রিট্রিটে এসে জুলুকের সময়টাকে আরো স্মরণীয় করে রাখতে চাও, তাদের শেয়ার করো। কন্ট্যাক্ট ডিটেলস যাচ্ছে স্ক্রিনে আর ভিডিও ক্যাপশনে। আর হ্যাঁ, আগামী পর্বের অপেক্ষা করো। কথা দিচ্ছি এমন সিল্ক রুট দেখবে যা আগে কখনো দেখোনি। সিল্ক রুট সম্পর্কে ধারণাই পাল্টে যাবে। আর যারা আজ প্রথম দেখলে আমায়, তাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আমি প্রত্যেক সোমবার সকাল 9:30 নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে হাজির হই। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার আগামী সোমবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেকপিয়ন সাইনিং অফ। তবে হ্যাঁ, ফাইনালি বেরোনোর আগে একটু ট্রাউট মাছদের হাই বলে আসি। এই যে এইখানে ট্রাউট মাছ চাষ হয়। জল কন্টিনিউয়াস ফিল্টার হতে হয়, না হলে মাছ বাঁচে না, কারণ একদম ফ্রেশ ওয়াটারের মাছ। এই যে এখান থেকে জল পাস হয়ে এখানে আসছে, আর এই যে ট্রাউট মাছ বেশ বড় বড় সাইজ। আশা করি দেখতে পাচ্ছ। আর এই যে গোপালজি, যার তত্ত্বাবধানে এই সবটা চলে। এই দেখো মাছ খাচ্ছে, দেখো। ও कितना है, कितना फिश है यहाँ पे? इसमें 5,000 5,000 है। और नीचे भी है सर। 5,000 फिश इतने में आ जाता है? বলছে 5,000 মাছ রয়েছে এখানে। আরে বাপরে, অবস্থা দেখো। ফাইনালি বৃষ্টি থেমে একটু উষ্ণতার আভাস পাচ্ছি। ওই যে মাথার উপর তিনি বেরিয়েছেন। চলো আমরাও বেরোই।